আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। এর আগের দিন তোমাদেরকে আমি ল্যামার্কের থিওরি পড়েছিলাম। আজকে আমি পড়াবো যে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি, ডারউইনের যে থিওরি রয়েছে সেই থিওরি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি প্রথম থেকে দেখো এবং ভালো লাগলে বেঙ্গল কোচিং 09 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটি এবং আমার প্রোফাইলটাকে অবশ্যই তোমরা ফলো করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা এই বিস্তারিত জানছি। তো দেখো, ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ এটা কি না, জীবের অভিব্যক্তি কিভাবে হয় তা নিয়ে ডারউইন কি করেছিলেন, একটা থিওরি যে আবিষ্কার করেছেন বা যে তত্ত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে কি ডারউইনবাদ। তো এখানে প্রশ্ন আসতে পারে যে অভিব্যক্তি কাকে বলা হয়। দেখো, অভিব্যক্তি সংজ্ঞা যদি আমি বলি সেক্ষেত্রে দেখো, যে সরল এবং ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া দ্বারা সরল উদ্বংশীয় জীব থেকে জটিল উদ্বংশীয় জীবে পরিণত হওয়া বা উৎপত্তি হওয়াকে বলা হয় জৈব অভিব্যক্তি। আবারও বলছি, যে সরল এবং ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ার দ্বারা সরল উদ্বংশী জীব থেকে জটিল উদ্বংশী জীবের উৎপত্তি হওয়াকে বলা হয় জৈব। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে একটি জীব সরল থেকে জটিলে পরিণত হওয়াকে জৈব অভিব্যক্তি বলা হয়। তো এই জৈব অভিব্যক্তি সম্পর্কে চার্লস ডারউইন, তিনি ইংল্যান্ডের একজন বাসিন্দা ছিলেন। তিনি 1831 থেকে 35 খ্রিস্টাব্দ পর্যন্ত আটলান্টিক মহাসাগরে তিনি HMS, ঠিক আছে, HMS বিগিল নামক একটি জলজাহাজে তিনি আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে কিন্তু প্রদক্ষিণ করেন এবং সেইখানে ভ্রমণ করার কালীন তিনি বেশ কিছু জীবের নমুনা সংগ্রহ করেন এবং নমুনা সংগ্রহ করার পরে জীবের উৎপত্তি বা জৈব উৎপত্তি কীভাবে হয় তা নিয়ে কিন্তু যে থিওরি আবিষ্কার করেছিলেন সেই থিওরিটাকে বলা হয় ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি। তো তিনি এই যে ন্যাচারাল সিলেকশন থিওরি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই যে ন্যাচারাল সিলেকশন থিওরি, এই থিওরিটা সর্বপ্রথম তিনি 1859 খ্রিস্টাব্দে তার একটি বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থে তিনি কিন্তু সবার সামনে কিন্তু তুলে ধরেছেন। সেই বিখ্যাত গ্রন্থের নাম কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস, ঠিক আছে, বাই MENS, বাই মিনস of natural selection, এই যে তত্ত্বটা, এই যে গ্রন্থ, অর্থাৎ ডারউইন যে 1859 সালে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে তিনি তার তত্ত্বটা কিন্তু প্রকাশ করেছেন। তো এই তত্ত্বের 7টি মূল থিওরি রয়েছে, প্রত্যেকটা আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও। এটা দেখলে কিন্তু তোমাদের এই তত্ত্বটা সম্পর্কে ফুল কিন্তু ধারণা হয়ে যাবে। তো চলো আমরা প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করছি। তো প্রথম যে এই যে চার্লস ডারউইন কি করেছেন, তার তত্ত্বের প্রথম যে উপপাদ্য সেটা হচ্ছে কি অত্যাধিকারে বংশবৃদ্ধি। কি হচ্ছে? অত্যাধিকারে। আচ্ছা, এখানে লিখে নি অত্যাধিক হারে বংশবৃদ্ধি, ঠিক আছে, অত্যাধিকারে বংশবৃদ্ধি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে চার্লস ডারউইন বলছে যে পৃথিবীতে যে সমস্ত জীবগুলো রয়েছে সেই সমস্ত জীবের জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি করে। উদাহরণ হিসেবে যদি আমি একটা কথা বলি যে একটা স্ত্রী স্যামন মাছ কিন্তু একটা প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি তোমার কিন্তু সন্তান প্রসব করে এবং একটি ঝিনুক কিন্তু প্রায় 12 কোটি, এবং একজোড়া যদি হাতি 750 বছর পর্যন্ত বেঁচে থাকে তাহলে তার সমস্ত যদি জাতি বেঁচে থাকে একজন হাতির, সেক্ষেত্রে 1,90,00,000 কিন্তু পৃথিবীতে হাতির সংখ্যা হবে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি তোমাদেরকে যে হাতি মাত্র 12 বছরে একটি কিন্তু তোমার কিন্তু সন্তান প্রসব করে। তাহলে এখানে কি বলছে যে অত্যাধিকারে বংশবৃদ্ধি, এই যে পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সেই সমস্ত জীব অত্যাধিকারে কিন্তু বংশবৃদ্ধি করে। এবার 2 নম্বর যে তিনি বলেছেন, দেখো সীমিত, কি বলেছে,
সীমিত, হ্যাঁ, সীমিত খাদ্য ও বাসস্থান। তার 2 নম্বর উপপাদ্য বিষয় হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। তার এই জায়গাটা আমরা কি বুঝতে পারছি যে দেখো পৃথিবীর যে আয়তন, পৃথিবীর আয়তন তো একটা নির্দিষ্ট, এই নির্দিষ্ট হওয়ার কারণে জীবের কিন্তু খাদ্য এবং বাসস্থান কিন্তু কি না সীমিত। এই সীমিত হওয়ার কারণে কিন্তু জীবের মধ্যে কিন্তু একটা অভিব্যক্তির কিন্তু আভাস কিন্তু পাওয়া যায়। পরে আমরা দেখছি 3 নম্বর তিনি বলেছে যে 3 নম্বর যে থিওরিটা আমরা পাবো উপপাদ্যের বিষয়ে সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। ঠিক আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম। ঠিক আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম। তো এই অস্তিত্বের জন্য সংগ্রাম কি বলছে যে পৃথিবীতে যেহেতু খাদ্য এবং বাসস্থান যদি সীমিত, এই কারণে প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু বেঁচে থাকার জন্য পৃথিবীতে অস্তিত্বের জন্য সংগ্রাম কিন্তু লেগে থাকে। এই সংগ্রাম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি, আমি তোমাকে এখানে লিখে দিছি যে এখানে সংগ্রাম যদি আমি দেখি তাহলে 2 প্রকার। একটা হচ্ছে কি আন্তঃপ্রজাতির, ঠিক আছে, আচ্ছা অন্তঃপ্রজাতি, একটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম, প্রজাতিক সংগ্রাম, আচ্ছা অন্তঃপ্রজাতির সংগ্রাম। 2 নম্বর তিনি কি বলছে, তিনি বলছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। আমি পুরোটাই তোমাকে বলে দিব, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তাহলে এই জায়গাটা কি বোঝা গেল? দেখো তিনি কি বলেছেন যে অস্তিত্বের জন্য জীব যখন খাদ্য এবং বাসস্থানের জন্য প্রত্যেকটা জীবের মধ্যে লড়াই করে সেটাকে বলা হয় অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য যে সংগ্রাম করে সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তিনি এই সংগ্রামকে 2 ভাগে ভাগ করেন, একটা অন্তঃপ্রজাতির সংগ্রাম তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বলে, একটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম আর একটা কি আন্তঃপ্রজাতির সংগ্রাম। তো আন্তঃপ্রজাতি কি, যখন জীব নিজ প্রজাতির মধ্যে সংগ্রাম করে, অর্থাৎ দেখো একটা হরিণের সঙ্গে যখন আরেকটা হরিণ খাদ্যের জন্য যখন লড়াই করছে তখন সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি, অর্থাৎ যখন নিজ প্রজাতির মধ্যে জীবরা সংগ্রাম করে সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতির সংগ্রাম। আর আন্তঃপ্রজাতির সংগ্রাম কি, যখন একটা বাসস্থানে একাধিক প্রজাতি নিজেদের ভিন্ন ভিন্ন প্রজাতি, এক কথায় নিজেদের মধ্যে যখন করছে না সংগ্রাম করছে সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতি। যেমন কি একটা বাসস্থানে অর্থাৎ একটা তৃণভূমিতে হরিণ, বাঘ বা অন্যান্য যত মাংসাশী এবং শাকাহারী প্রাণী রয়েছে তাদের মধ্যে যে সংগ্রাম করছে সেটা হচ্ছে কে বলা হচ্ছে আন্তর্জাতিক সংগ্রাম। এছাড়াও আছে প্রাকৃতিক সংগ্রামের কথাও তিনি উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখি 4 নম্বর তিনি যেটা বলেছেন, সেই 4 নম্বরটা হচ্ছে যে ভেদ বা প্রকরণ। ঠিক আছে, 4 নম্বর যেটা বলেছে দেখো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে। 4 নম্বর তিনি বলেছেন যে ভেদ বা প্রকরণ। 4 নম্বর তিনি যেটা উল্লেখ করেছেন ভেদ বা প্রকরণ, তিনি বলেছেন যে প্রত্যেকটা জীবের মধ্যে মানে এই পৃথিবীতে কখনোই দুটো জীব কখনো একই রকম হয় না। এমনকি একই পিতামাতার 2 জন সন্তান যমজ যদি হয়ে থাকে তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে, এই পার্থক্যকে বলা হয় ভেদ বা প্রকরণ। তো তিনি কি বলেছে ভেদ বা প্রকরণ কেন হয় না, এই যে ত্রিমুখী যে সংগ্রামের ফলে জীবের মধ্যে এই ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, এই ভেদ বা প্রকরণের ফলে যে সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্য জীবের মধ্যে থাকে সেটা কিন্তু পরবর্তী প্রজন্মে কিন্তু কি করে সঞ্চারিত হয়, এবং সঞ্চারিত হওয়ার ফলে সেই জীবের মধ্যে নতুন যখন জীব বৈশিষ্ট্য সঞ্চারিত হচ্ছে তখন সেই জীবটা আস্তে আস্তে জৈব অভিব্যক্তির দিকে কিন্তু ধাবিত হয়। তিনি 5 নম্বর যেটা বলেছেন, দেখো 5 নম্বর যে কথাটা তিনি বলেছেন সেটা যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, 5 নম্বর যে তত্ত্বটা বলেছেন সেটা হচ্ছে কি যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, যোগ্যতমের উদ্বর্তন। এই যোগ্যতমের উদ্বর্তন যে তিনি কথাটা বলেছেন, তিনি কি বলেছেন না এই পৃথিবীতে যে ব্যক্তি সব থেকে মানে যে জীবটা সব থেকে যোগ্য, ঠিক আছে, সেই ব্যক্তি, অর্থাৎ এই যে ভেদ বা প্রকরণ বা অস্তিত্বের জন্য সংগ্রাম, একটা জীব যখন অস্তিত্বের জন্য সংগ্রাম করছে বা তার মধ্যে ভেদ বা প্রকরণ ঘটছে তখন কি করছে না সেই জীবটা অবশ্যই কি করে যে যোগ্য হয়, মানে ওই পরিবেশে যে নিজেকে মানিয়ে নিতে পারে সে অবশ্যই কিন্তু যোগ্যতমের উদ্বর্তন। আর এই যোগ্য ব্যক্তি বা যোগ্য জীব কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে এবং তাদের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তনের ধারা কিন্তু লক্ষ্য করা যায়। এই কথাটাই তিনি কিন্তু ডারউইনবাদে আলোচনা করেছেন। এবং 6 নম্বর তিনি যে কথাটা বলেছেন দেখো তোমাদেরকে দেখাচ্ছি। 6 নম্বর তিনি বলেছেন যে প্রাকৃতিক নির্বাচন, খুবই একটি ভাইটাল বিষয়, যে কি বলেছে প্রাকৃতিক নির্বাচন খুবই ভাইটাল একটা বিষয়। তো তিনি কি বলেছে যে প্রাকৃতিক দেখো নির্বাচন কি করে না এই পৃথিবীতে প্রত্যেকটা জীব যখন তাদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম করছে তখন কি করে না যে প্রক্রিয়ায়
অনুকূল পরিবেশে জীবেরা সব থেকে সুযোগ সুবিধা ভোগ করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। অর্থাৎ একটা জীব তখনই তার প্রকৃতিতে সব থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করবে যখন সে প্রকৃতিকে জয় করতে পারবে। আর প্রকৃতিকে যে জয় করতে পারবে সেই এই পৃথিবীতে টিকে থাকবে, বাকিরা পরাজিত সৈন্যর মতো পৃথিবী থেকে বিলুপ্তি নেবে। আর এই যখন একটা জীব তাদের মধ্যে যখন যে ব্যক্তি মানে যে কোনো পরিবেশকে যখন অনুকূল অবস্থায় নিয়ে আসবে তখন সে কিন্তু একটা বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং তার মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য কিন্তু সঞ্চারিত হবে তার পরবর্তী প্রজন্মে। এবং 7 নম্বর তিনি যে কথাটা বলেছেন, দেখো 7 নম্বর তোমাদেরকে একটু বলে দিই। 7 নম্বর তিনি বলেছে যে নতুন প্রজাতির উৎপত্তি, ঠিক আছে, নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে এখানে কি বলছে দেখো, নতুন প্রজাতির উৎপত্তি মানে কি, যে আচ্ছা এখানে উৎপত্তিটা লেখা হয়নি আমার এই মুহূর্তে, দেখো নতুন প্রজাতির উৎপত্তি। তো এখানে কি তিনি কি বলেছে, নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে তিনি বলেছে যে এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের উদ্বর্তন, এর ফলে জীবের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু পরবর্তী প্রজন্মে আসছে। এই পরবর্তী প্রজন্মে আসার দরুন তার মধ্যে কি হচ্ছে না, সেই যে জীবটা, সেই জীবের মধ্যে উদ্বংশীয় যে জীব এবং তার পূর্বপুরুষ জীব, একটা নতুন যে জীবটা উৎপত্তি হলো এবং তার পূর্বেকার যে জীব, তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। অর্থাৎ একটা জীবের মধ্যে দীর্ঘদিন ধরে পরিবর্তন আস্তে আস্তে যে জীবটা পরিবর্তন হলো এবং তার আগের যে জীবটা ছিল সেই জীবের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য দেখা যায়। আর এই পার্থক্যের কারণে কিন্তু জীবের মধ্যে জৈব অভিব্যক্তির আভাস পায়। অর্থাৎ সেই জীবটা সরলতম জীব থেকে জটিল জীবে কিন্তু পরিণত হয়। এই কথাটি কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদ বা ডারউইনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরিতে কিন্তু ডারউইন বারবার কিন্তু আলোচনা করেছে। অর্থাৎ তিনি কি বলেছেন না, এই পৃথিবীতে জৈব অভিব্যক্তি কিভাবে হয় না, অত্যাধিক হারে জীব বংশ বৃদ্ধি করে, এছাড়াও সীমিত খাদ্য এবং বাসস্থানের জন্য জীব লড়াই করে। অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম দুই প্রকার, একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম যেটা জীব নিজেদের মধ্যে সংগ্রাম করে, আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। অর্থাৎ জীব যখন বিভিন্ন প্রজাতির মধ্যে একটা জীব তার একই বাসস্থানে একাধিক প্রজাতির মধ্যে সংগ্রাম করে, সেটাকে বলে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এছাড়াও প্রাকৃতিক নির্বাচন বাধ্য আছেই, ভেদভাব প্রকরণ, প্রত্যেকটা জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। এই পার্থক্যের কারণে পরবর্তী প্রজন্মে কিন্তু কি সঞ্চারিত হয়, নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হয় এবং যোগ্যতমের উন্নতন, যে ব্যক্তি যোগ্য, যে জীবটা যোগ্য, সেই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার অর্জন করে। আর এই অধিকার কিভাবে অর্জিত হয় না, প্রাকৃতিক নির্বাচন দ্বারা। কারণ অনুকূল যে প্রতিকূল পরিবেশকে অনুকূল বানিয়ে নিতে পারবে সেই টিকে থাকবে, বাদবাকি অন্যান্য জীবরা কিন্তু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, নতুন প্রজাতির উৎপত্তি। তার এই প্রাকৃতিক নির্বাচনে একটা কথা বলি যে বিভিন্ন পরিবেশে আমরা দেখতে পাই বিভিন্ন পাখি বা পশু পাখি পরিবেশকে না মানিয়ে নেওয়ার কারণে কিন্তু অনেক জীব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, শুধু এই কারণে। তারপর নতুন প্রজাতির উৎপত্তি, কারণ অবংশী এবং তার পূর্বকার যে জীব, সেই জীবের মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়। আর এই পার্থক্যের কারণে কিন্তু এই জৈব অভিব্যক্তি ঘটে থাকে। এই হচ্ছে থিওরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আবার তোমরা কমেন্ট করো, আমি নতুন এক ভিডিওতে অন্যদিন তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।